আসসালামু আলাইকুম। আমাদের ফাংশনের তৃতীয় লেকচারে স্বাগতম। এই লেকচারটা অ্যাকচুয়ালি হচ্ছে যারা এইচএসসি পরীক্ষা দিবে এবার এবং হচ্ছে অ্যাডমিশন এই প্রত্যাশী তাদের জন্য। তো এই পুরো লেকচারটা হচ্ছে অ্যাডমিশন কোয়েশ্চেন সলভিং ক্লাস। ওকে, তো আমরা শুরু করি বইটার একটা কোয়েশ্চেন সলভ দিয়ে আমরা শুরু করি। প্রশ্নটা হলো যদি f of 1 minus x divided by 1 plus x equal যদি x plus 2 হয় তবে আমাদের ডোমেইন রেঞ্জ সহ f ইনভার্স x বের করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের তাহলে কাজটা কি, আগে f ইনভার্স x নির্ণয় করে নিব, তারপরে আমরা ডোমেইন রেঞ্জটা নির্ণয় করে নিব। ওকে, তো এখানটাতে ফার্স্টে আমরা এই আগে যে ম্যাথগুলো করছি ওগুলোতে সবটাতে f of x থাকতো। হ্যাঁ, কিন্তু এই ম্যাথে কিন্তু f of x না, f of 1 minus x মানে এখানে একটা ফাংশন আকারে দিয়ে রাখছে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি যে আমরা এই f টাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তখন সেটা কি রকম হয়, f ইনভার্স হয়ে যাবে, মানে f ইনভার্স x plus 2। এখন আমাদের বের করতে হবে কি f ইনভার্স x, কিন্তু আমরা বের করছি কি f ইনভার্স x plus 2। তাহলে শুধু x কিভাবে বের করতে পারি, আমরা আগে x plus 2 কে অন্য কোনো একটা ভেরিয়েবল দ্বারা রিপ্লেস করি। হ্যাঁ, তো ধরা যাক আমি y ধরলাম। ওকে, আমি যদি y ধরি তাহলে এখানে সাইডে লিখে নেই, ধরি y equal to x plus 2, তাহলে x এর মানটা বের হয়ে গেল। তো এই x এর মানটা যদি আমরা এখানে বসায় দিই তাহলেই হয়ে যাবে। তো f ইনভার্স x কিভাবে বের করব, y জায়গায় শুধু x দ্বারা রিপ্লেস করব। ওকে, আমাদের f ইনভার্স x বের হয়ে গেল। আচ্ছা, ইনভার্স ফাংশন তো আমরা বের করছি, কিন্তু আমাদেরকে কিন্তু বের করতে বলা হয়েছিল ডোমেইন এবং রেঞ্জ বের করতে বলছে। তো কার ফাংশনটা মানে কি f of x। এখন খেয়াল করা যাক আমরা f of x এর ডোমেইন রেঞ্জটা বের করতে পারি কিভাবে, f ইনভার্স x এর মাধ্যমে। আমরা তো f ইনভার্স x মাত্র বের করছি। হ্যাঁ, ওই f ইনভার্স x এর মাধ্যমে আমরা f of x এর ডোমেইন আর রেঞ্জ বের করব। তো আমরা সূত্রটা কি জানি যে বিপরীত ফাংশনের ডোমেইন হইতাছে মেইন ফাংশনের রেঞ্জ। তো আমাদের মেইন ফাংশন হলো f of x, বিপরীত ফাংশন হলো f ইনভার্স x। তাহলে আমরা যদি f ইনভার্স x এর ডোমেইনটা বের করতে পারি, f ইনভার্স x তো আমাদের হাতে আছে, ওইটার আর ওইটার ডোমেইনটাই হবে আমাদের মেইন ফাংশনের রেঞ্জ। তো খেয়াল করা যাক আমাদের f ইনভার্স x এটা আসছিল, তো এইটার ডোমেইনটা আমরা বের করার চেষ্টা করি। এটা ডোমেইন কি হবে, যে হরের দিকে তাকাও, এই হরে হচ্ছে যদি x এর মান 1 হয়ে যায় তার মানে কি সেটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে f ইনভার্স x এর ডোমেইন সমান সমান f of x এর রেঞ্জ সমান সমান এটা কি হবে r minus 1। তো তোমাদেরকে হচ্ছে আগের লেকচারেই শিখেছিলাম যে এখানে হচ্ছে এই মাইনাসটা মানে হচ্ছে রিয়েল, এই rটা হচ্ছে রিয়েল নাম্বার, মাইনাস মানে হচ্ছে যে এই 1 ব্যতীত বাকি সকল রিয়েল নাম্বার। ওকে, তার মানে আমাদের একটা সলভ হলো, কোনটা আমাদের রেঞ্জের পার্টটুকু সলভ হলো, যে রেঞ্জ। এখন আমরা ডোমেইন বের করব। এখন ডোমেইনটা কিভাবে বের করতে পারি, ডোমেইনটা হচ্ছে কি ওর এটার বিপরীত ফাংশন এখন আমরা বের করব। ওর বিপরীত ফাংশন এখন আমরা কিভাবে বের করতে পারি, একটা কাজ করা যায়, সেটা হলো আমরা এটাকে y ধরব, আমরা f of এটাকে y ধরব। হ্যাঁ, এটা ধরে আমরা এই মেইন ফাংশন ডোমেইন বের করতে পারবো। তো কিভাবে, তো ধরা যাক 1 minus x divided by 1 plus x is equal to y, এখান থেকে আমরা x বের করব। দেখো আমরা কিন্তু x বের করে ফেলছি, কিন্তু আমাদের বের করতে হবে f of x। আমরা বের করছি x, আমাদের লাগবে f of x। এখন একটু মনে করে দেখো, তোমাদেরকে হচ্ছে একেবারে প্রথম লেকচারে একটা প্রমাণ শিখেছিলাম, সেটা হলো যে কোনো ফাংশনের ক্ষেত্রেই আমরা বলতে পারি x is equal to f of y। এটা একটা প্রমাণ ছিল প্রথম লেকচারে। খেয়াল করে দেখো f of y মানে কি, y-টা হচ্ছে যে মেইন যে ফাংশনটা ছিল। হ্যাঁ, যেমন মনে করো f of x is equal to সাপোজ এটা আছে যে ln x। খেয়াল করে দেখো আমরা তখন f of x এর জায়গায় কি লিখতাম, y লিখতাম না, এই y-টাই হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে এটা তোমরা হচ্ছে এই শর্টকাট হিসেবে মনে রাখতে পারো, x is equal to f of y। এখন আমরা কিন্তু x এর মান বের করে ফেলছি, তার মানে এখানটা আমরা কি লিখতে পারি, f of y লিখতে পারি, f of y is equal to 1 minus y divided by 1 plus y। না, আমাদের তো f of y বের করতে বলে নাই, আমাদের f of x এরটা বের করতে বলছে, তার মানে y কে x দ্বারা রিপ্লেস করব। শেষ, তাই নিতে হয়ে যায়।
y minus x divided by 1 plus x। এই তো আমাদের মেইন ফাংশন এতক্ষণে বের হবে, এটা আমাদের মেইন ফাংশন। এখন খেয়াল করা যাক, আমরা কিন্তু মেইন ফাংশন রেঞ্জ কিন্তু আগে বের করে ফেলছিলাম মেইন ফাংশনটা ছাড়াই। মেইন ফাংশন ছাড়াই আমরা মেইন ফাংশনের রেঞ্জ বের করে ফেলছিলাম ইনভার্স ফাংশন দিয়ে। এখন ডোমেনটা যখন বের করতে যাব তখন কিন্তু আমাদের মেইন ফাংশনটা লাগতেছে, আমরা মেইন ফাংশনটা বের করে ফেলছি। ওকে, তো এইটা তাহলে ডোমেনটা তোমরা বের করে ফেলো। এটা ডোমেন কি x এর -1 হতে পারবে না, তার মানে মেইন ফাংশনের ডোমেন এখানে লিখে নিও যে f of x এর ডোমেন সমান সমান রিয়েল নাম্বার থেকে -1টা বাদ যাবে। হ্যাঁ, এই যে x এর -1 হতে পারবে না। এই আমরা যে নেক্সট যে ম্যাথটা দেখব, ম্যাথটা কিন্তু খুব একটা কঠিন না, বইতে আসছিল। প্রশ্নটা হলো যে f of x একটা ফাংশন দিয়ে দিয়েছে, আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার জন্য এটা তোমরা তো ইজিলি এটা পারবা। আমি একটু ফার্স্ট আগাই যে ডোমেনের মুখোমুখি হয়ে যাবে। হ্যাঁ, যে নিচেরটা হরটা কি হতে পারবে না, হর 0 হতে পারবে না, তার মানে x not is equal to 3/7। তার মানে আমাদের ডোমেন বের হয়ে গেল। ডোমেন হবে r minus 3/7। এবার আমরা রেঞ্জে আসি। রেঞ্জ কিভাবে বের করে, y ধরে। এখানে আমাদের কিন্তু বিপরীত ফাংশনটা বের হয়ে গেল, আর ডোমেনটা তো বের করছি, f ইনভার্স x আমরা বের করে ফেলাম আগে। কারণ হলো আমরা জানি বিপরীত ফাংশনটার ডোমেনটাই হবে আমাদের মেইন ফাংশনটা রেঞ্জ। তাহলে এটার ডোমেন কি হবে, এটা ডোমেন হচ্ছে ওই 3/7 হতে পারবে না। এটা জাস্ট খেয়াল করো, 7x - 3 এটা মানে কি, যে 7x - 3 0 হতে পারবে না, বা x কি হতে পারবে না, 3/7 হতে পারবে না। তার মানে রেঞ্জ কি হবে, মেইন ফাংশনের রেঞ্জ হবে -3/7। এটাই রেঞ্জ। আমাদের ডোমেন গেল, রেঞ্জ গেল, আর বাকি হলো এক এবং সারি ফাংশন প্রুফ করা। এটা আমরা মুখোমুখি পারবো। এক একটা কিভাবে করে, এক একটা করার রুলটা কি ছিল যে একটা মানের জন্য আমরা একটা করে মান পাবো। ওকে, তো এখানে মেইন ফাংশন f of x আছে, আমরা একটা কাজ করব, f of x1 মানে কি যে কোনো একটা মান, একটা সিঙ্গেল মানের জন্য আমরা সিঙ্গেল আরেকটা মান পাবো, এটাই ছিল রুল। হ্যাঁ, তো x1 যদি আমরা বসাই 3x1 + 2 ডিভাইডেড বাই 7x1 - 3, তারপরে f of x2 বসাবো। x2 মানে কি 3x2 + 2 ডিভাইডেড বাই 7x2 - 3। তো এক এক হওয়ার শর্তটা হলো f of x1 is equal to f of x2। ওকে, মানে আমরা একটা কাজ করব, f of x1 is equal to f of x2। এটা এখানে বসাবো, এটা এখানে বসাবো। তো খেয়াল করে দেখো, দুটো তো একই সেম ফাংশনই, তাই না? তুমি এটা কোনাগুনি গুণটুন করে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি আসবে, x1 is equal to x2 আসবে। যদি এরকম আসে তাহলে সে একই ফাংশন। তাহলে একই ফাংশন, এটা প্রুফ হয়ে গেল। আর আগে আমি যেভাবে একই ফাংশন শিখেছিলাম ওইটা কিন্তু এভাবে করাই নেই। ওইটা আসলে আগে আমরা আইডেন্টিফাই করে নিই যে এটা একই ফাংশন কিনা। যদি আইডেন্টিফাই করে ফেলতে পারি দেন আমরা ম্যাথটা এভাবে করব, জাস্ট সিম্পলি x1 x2 খালি বসাবো। ওকে, আগে শিখেছিলাম যে এক এক ফাংশন দেখে সাথে সাথে চেনার একটা ওয়েটা হলো যে শুধুমাত্র স্কয়ার মানে হোল টু দা পাওয়ার হচ্ছে জোড় সংখ্যা, তারপরে হচ্ছে মডুলাস এবং ত্রিকোণমিতি ফাংশন বাদে দুনিয়ার সকল ফাংশনই হচ্ছে এক এক ফাংশন। তো খেয়াল করে দেখেন এখানে স্কয়ার নাই, মডুলাস নাই, ত্রিকোণমিতি ফাংশন নাই, দ্যাটস ওয়াই এটা এক এক ফাংশন। এটা আমরা দেখে বুঝে ফেলতে পারছি। জাস্ট লিখিত আকারে রিটার্নের জন্য তোমরা কি করবা, x1 x2 বসায় দেখা দিবা যে x1 = x2। তোমরা আগে থেকে আনসার জানো x1 = x2 হবে। বইটার একটা ম্যাথ দেখা যাক, সেটা হলো f একটা ফাংশন, g একটা ফাংশন, দুটো ফাংশন দিয়ে দিছে, আমাদেরকে বলা হয়েছে যে ফগ আর গফ যে পরস্পর সমান এটা দেখাও। তো আগেই বলছিলাম যে আমরা ফগ অফ x এটা মানে কি, এটা মানে হলো f of g of x। হ্যাঁ, আগে যেটা থাকে সেটা আগে, পরে যেটা থাকে সেটা পরে। মানে g of x ফাংশনটা আমরা f ফাংশনে বসাবো। তো g of x কে ছিল, দেখা যাক g of x হচ্ছে এটা আমরা কোথায় বসাবো, x এর জায়গায় বসাবো। এই x এর জায়গায় এটা পুরোটা বসাবো। তাহলে কি লিখবো, f of, পরে বসে আগে লিখে নেই, কিউব রুট অফ x - 3/2। এখন পরের লাইনে আমরা করি, এটা পুরোটা x এর জায়গায় বসাবো। তারপরে 2 ইনটু এটা পুরোটা, তারপর উপরে কিউব আছে। হ্যাঁ, এই x এর জায়গায় এটা বসিয়েছি, তাহলে উপরে কিউব, তারপর +3। তো আমরা জানি কিউব আর কিউব রুট তো চলে যায়, তার মানে 2 ইনটু
x মাইনাস 3/2 প্লাস 3, এটাও কাটাকাটি যায়। খেয়াল করো এখানে কিন্তু x এসে পড়ছে, হ্যাঁ x মাইনাস 3 প্লাস 3x হলো। এরপর নেক্সট আমাদের কাজ হলো গফটা বের করে দেখানো। তো গফটাকে আমরা কি বলতে পারি, গফ x সমান সমান g অফ f অফ x। এখন f অফ x ফাংশনটা আমরা g তে বসাবো, তো g হচ্ছে যেখানে x পাবো সেখানে এটা বসাবো। তো আগে লিখে নিই g অফ f ফাংশনটা, এবার আমরা যেখানে যেখানে x পাবো সেখানে সেখানে এটা বসাবো। তো কিউব রুট আছে, x এর জায়গায় বসাবো 2x কিউব প্লাস 3, এখানে বসালাম। এরপর মাইনাস 3 ডিভাইডেড বাই 2, এটা কাটাকাটি, তো এটা কাটাকাটি, x কিউব আবার কিউব রুট, এটা করলে তো x হয়। একটু আগে আমাদের বের হয়েছিল যে গফ, আমরা যেটা ফক বের করছিলাম ওটা কিন্তু x আসছিল, আমাদের গফ x আসছে, তো এটা প্রুফ হয়ে গেল। আমরা তখন বইটার যে প্রশ্নগুলো দেখছিলাম ওগুলো সবকটা কিন্তু রিটেনের জন্য ছিল, হ্যাঁ। এখন আমি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে নৈবিত্তিকের জন্য। তো বইটি কিন্তু এখন কোনো নৈবিত্তিক কোনো প্রশ্ন হয় না, এখন সব রিটেনের প্রশ্ন হয়। আগে কিন্তু নৈবিত্তিক প্লাস রিটেন দুইটাই ছিল, ওকে। তো আমরা দেখি এখানে প্রশ্নটা হলো f একটা ফাংশন g একটা ফাংশন দিয়ে দিচ্ছে, আমাদেরকে কোশ্চেন করা হয়েছে যে ফগের ডোমেন কত। তো আগে ফগটা তো আগে বের করতে হবে, ফগও কিন্তু একটা ফাংশন। তো ফগ মানে কি, f অফ g অফ x, f অফ g অফ x, তার মানে আমরা f এর মধ্যে g ফাংশনটা বসাবো, f এর মধ্যে g ফাংশনটা বসাবো। তো যেখানে যেখানে x পাবো সেখানে এই ফাংশনটা বসিয়ে দিব, এটা এখানে বসালাম, এবং -2। এখন এটা কি আসলো, √x² - 1, ওকে। এটাকে আমরা এখন ফগ বলতে পারি। এখন ফগ হইতে সেটা আলাদা একটা ফাংশন, হ্যাঁ। আমাদেরকে বলছি এই ফাংশনটার ডোমেন বের করতে। এখন কোন একটা ফাংশনের ডোমেন রুট যদি থাকে তাহলে সেটা আমরা কিভাবে বের করতে পারি, যে এই মানটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়, ওকে। তারপর x² এর মান কি হবে, x² মান গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। এখন আমাদের এতটুকু তো সবাই পারে, এতটুকু তো ইজি ছিল। মেইন কথা হলো আমাদের এইখানটার দিকে তাকাতে হবে যে এটার সাথে আসলে কোনটা মিলতে পারে। তো খেয়াল করা যাক এমন কি সংখ্যা আছে যেটা কি স্কোয়ার করলে একের চেয়ে বড় হয়। তো এরকম সংখ্যাগুলা খেয়াল করা যাক। আমি যদি সংখ্যা রেখা থেকে বোঝার চেষ্টা করি, এই পাশে 0, এই পাশে সব পজিটিভ নাম্বার, এই পাশে সব নেগেটিভ নাম্বার। তো এমন কোন কোন সংখ্যা যেটাকে স্কোয়ার করলে একের চেয়ে বড় হয়। এখন এক অথবা একের চেয়ে বড়, এক অথবা একের চেয়ে বড় মানে দাঁড়াচ্ছে কিন্তু 0 কিন্তু হচ্ছে না, 0 থেকে 1 এর মাঝে কিন্তু কোনো কিছু হচ্ছে না, এক অথবা একের চেয়ে বড়। তো আমরা 1 কে যদি স্কোয়ার করি তাহলে কি হবে, 1 হবে। 2 কে স্কোয়ার করলে 2 হবে, 4 হবে। 3 কে স্কোয়ার করলে 9 হবে, হ্যাঁ। এরকম করে যতই কিছু বেরোয় সব কিন্তু 1 এর চেয়ে বড় হচ্ছে। আবার এবার নেগেটিভ সংখ্যার দিকে তাকাই, অর্থাৎ আমরা x এর মান যদি 1 অথবা 1 এর চেয়ে বড় হয়, 1 অথবা 1 এর চেয়ে বড় হয়, যদি আমরা সংখ্যা রেখা বসাই, 1 আমি করলাম 1 অথবা 1 এর চেয়ে বড় হয়, তার মানে কিন্তু শর্তটা স্যাটিসফাই করে, ওকে। এবার আমরা নেগেটিভ নাম্বার দিকে তাকাই, যদি আমরা -1 ধরি, -1 কে স্কোয়ার করলে 1 হয়, -2 কে স্কোয়ার করলে 4 হয়, তার মানে আমি নেগেটিভ -1 এর চেয়ে ছোট যাই নিচ্ছি না কেন সবকটা কিন্তু স্কোয়ার করলে এইটা কি শর্তটা মানতেছে। তার মানে এখানে শর্ত মানতেছে কি, -1 থেকে শুরু করে এই পাশ সবকটা কিন্তু মানতেছে, ওকে। এখন মানতেছে না কারা সেটা একবার চেক করা যায়। মানতেছে না হচ্ছে মাঝেরটুকু মানতেছে না, হ্যাঁ। তো আমাদের আনসার কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। সংখ্যা রেখা থেকে আমি আনসার দেখেছি, বাট আমাদের এখান থেকে আনসার চুজ করা লাগবে। তো এটা খেয়াল করা যাক, এইটা আসলে ফরম্যাটটা কি হবে, যে -∞ থেকে -1 পর্যন্ত যে কোনো মান, -∞ থেকে -1 পর্যন্ত যে কোনো মান। -∞ আমরা যদি সবসময় এই চিহ্ন দিতে হয়, কারণ -∞ বলতে কোনো সংখ্যা নাই, এটা ব্যতীত এটার চেয়ে বড় সকল সংখ্যা, ওকে। -1 তো হবে, -1 কিন্তু হবে, যে -1 এ আমরা গাঢ়গুলো করছি, -1 কি স্কোয়ার করলে তো 1 অথবা 1 এর চেয়ে বড় হয়, হ্যাঁ। 1 সমান তো দিচ্ছে, এর জন্য এটা আমরা -1 এ কি করব, থার্ড ব্র্যাকেট দেব। থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ওইটা আনসার। তারপর আনসার কিন্তু শুধু এতটুকু না, আনসার এতটুকু আছে, হ্যাঁ। এটা আবার 1 থেকে শুরু হয়েছে, তাহলে কি হবে, 1 এ একটা থার্ড ব্র্যাকেট হবে। কেন থার্ড ব্র্যাকেট হবে, কারণ 1 কি স্কোয়ার করলে তো 1 এর সমান হয়, শর্তটা স্যাটিসফাই হয়েছে, এর জন্য 1 আনসার। ইভেন 1 শুধু আনসার না, 1 এর চেয়ে বড়গুলো আনসার। তার মানে কি হবে, এটা ইনফিনিটি পর্যন্ত যাবে, আমাদের ইনফিনিটিতে ফার্স্ট ব্র্যাকেট হবে। আর মাঝখানে আমরা কি চিহ্ন দেব, ইউনিয়ন চিহ্ন দেব। ইউনিয়ন মানে হচ্ছে এতটুকু, হ্যাঁ, অথবা অতটুকু, ওকে। সো এটা আমাদের আনসার তাহলে দাঁড়াচ্ছে এই ঘ নাম্বারটা। এই ম্যাথটা হচ্ছে fog of 2 বের করতে হবে। fog of 2 মানে কি, f of g of 2। তো আমরা এটা আমি আগে যখন ম্যাথটা করেছিলাম তখন দেখছিলাম এটা দুই ভাবে করা যেতে পারে। একটা হলো g এর মধ্যে 2 বসায় দেন f এ বসাবো, অথবা আরেকটা হচ্ছে fog বের করে দেন 2 তে বসাবো, দেন 2 বসাবো। তো আমরা আগে fogটা বের করে নিই। তো fog মানে কি, fog মানে হচ্ছে f of g of x। তো g of x এ কি করব, f এর মধ্যে বসাবো। তো x এর জায়গায় এটা বসাবো,
এখানে x এর জায়গায় এটা বসাবো, x স্কয়ার প্লাস 1 উপরে একটা স্কয়ার মাইনাস 2 মডুলাস অফ x স্কয়ার প্লাস 1। ওকে, এটা কিন্তু আমাদের ফক কিন্তু বের হয়ে গেল। এরপর জাস্ট এখানে 2 বসাবো, এখানে 2 বসে দেখো কি হয়। 4 আর একে 5, হ্যাঁ 5 কে স্কয়ার করলাম 25 মাইনাস 4 আর একে 5, 5 দুগুণ 10, তাহলে এটা आंसर কত হলো 15। হ্যাঁ এরকম কিন্তু অনেকগুলো ম্যাথ আছে, আমি এর জন্য সবগুলো দেখাবো না, তোমরা হচ্ছে এগুলো প্র্যাকটিস করতে পারো। কোশ্চেন ব্যাংক যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের কিন্তু সামনে কিন্তু খুব টাইম পাবা না, এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে দেখবে কি বেশি একটা টাইম দেবে না তোমাদেরকে। এর জন্য বলবো এখনই তোমরা প্র্যাকটিস করতে পারো, খুব আহামরি প্র্যাকটিস করতে হবে তা না, কিছুটা টাইম পাবা, জাস্ট যতটুকু আগে রাখতে পারো। তোমরা হচ্ছে এরকম টাইপের অনেকগুলো ম্যাথ পাবা, আমি হচ্ছে আর এই টাইপের আর দেখাচ্ছি না। তোমরা এগুলো হচ্ছে সব কয়টা কোশ্চেন ব্যাংক নিয়ে সলভ করতে পারো। যদিও ওই প্রশ্নটা হচ্ছে অবজেক্টিভ, তারপরে বলি এইরকম টাইপের ম্যাথ কিন্তু তোমাদের বইয়ে নাই, খুব এরকম টাইপের কোনো ম্যাথ নাই। এই টাইপটা কীরকম টাইপ আমরা একটু দেখি। একটা ফাংশন আমরা বইয়ে যত কিছু পড়তাম সব কিন্তু এফ অফ এক্স দেওয়া থাকতো, এর ম্যাথ কিন্তু এফ অফ এক্স না, এফ অফ এক্স মাইনাস 2 দেওয়া। এই ম্যাথে কিন্তু এফ অফ এক্স দেওয়া না, এফ অফ এক্স মাইনাস 2 দেওয়া, কিন্তু আমাদের বের করতে বলছে এফ অফ মাইনাস 4। খেয়াল করা যাক এখানে এফ এর মধ্যে যা এখানে এফ এর মধ্যে তা তো সমান হবেই, তার মানে কি এক্স মাইনাস 2 কে আমরা মাইনাস 4 বলতে পারি, তার মানে এখান থেকে আমাদের এক্স মান বের হয়ে গেল 2 মাইনাস 4 বা মাইনাস 2। এখন এই এক্স এর মান যদি আমরা এখানটা বসাই দিই আমাদের आंसर বের হয়ে যাবে। তো এক্স এর মান যদি এই ফাংশনটাতে বসাই তাহলে কি হবে মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু মাইনাস 2 প্লাস 8, মানে 4 প্লাস 4 প্লাস 8 আমাদের কত আসলো 16। আমরা সাস্টে আরেকটা প্রশ্ন দেখি। এখানে আমাদেরকে এটা ডোমেইন নির্ণয় করতে বলা হয়েছে, একটা ফাংশন দিয়ে দিয়েছে, বলছে এটা ডোমেইন কত। তো এটা ডোমেইন কিভাবে বের করতে পারি, প্রথমত আমাদের ফাংশন দিকে তাকাতে হবে এখানে কি কি এলিমেন্ট আছে, 1/x আছে, তার মানে ফার্স্টে বুঝতে পারতেছি x এর মান কিন্তু 0 হতে পারবে না। তো সবসময় ডোমেইন বের করার জন্য একটা টেকনিক ফলো করতে পারো, সেটা হলো আমি যেটা ফলো সেটা হলো সংখ্যা রেখা আঁকবা। সংখ্যা রেখা তুমি এটা দেখবা যে তোমার কি কি आंसर আসে। প্রথমে কিন্তু x এর মান 0 হতে পারবে না, তো যেটা পারবে না সেটা কিন্তু এইভাবে আমরা গোল্লা দিই, এটা 0, এই आंसरটা হবে না। তারপরে কি √x দেওয়া, তার মানে কি আমরা জানি রুটের ভিতরে যে পার্টটুকু থাকে ওটা কিন্তু 0 অথবা 0 চেয়ে বড় হতে হয়। আমি খেয়াল করে দেখো এখানে x এর মান 0 হতে পারবে না, তার মানে এখানে তো একটা আগে কন্ডিশন হয়ে গেল যে x এর মান 0 হইলে এখানে x এর মান 0 হতে পারে, বাট এখানে তো হতে পারে না, কিন্তু আমাদের পুরো ফুল ফাংশনের জন্য কনসিডার করা লাগবে। তার মানে x এর মান কিন্তু 0 হতে পারবে না, আবার এইখানে x এর মান কিন্তু নেগেটিভ হতে পারবে না। ওকে, যা হইতে হবে সবকটা পজিটিভ হতে হবে। তো নেগেটিভ হতে পারবে না মানে কি, পজিটিভ হতে পারবে মানে কি 0 চেয়ে বড় সবকটা। আমাদের आंसरটা হবে সংখ্যা রেখা এরকম। এখন আমাদের অপশনগুলো চেক করা লাগবে। এটাকে আমি কি লিখতে পারি, 0 কিন্তু आंसर না, 0 যদি आंसर না হয় তাহলে আমি বলছিলাম না যে এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, এই যে 0 आंसर না। ওকে, আর ইনফিনিটি তো সবসময় এই ব্র্যাকেটটা হয়, তবে এটা आंसर হবে 0 থেকে ইনফিনিটি। 0 কিন্তু आंसर না, 0 চেয়ে বড়গুলো এবং ইনফিনিটি চেয়ে ছোটগুলো এগুলো হবে आंसर। 0 থেকে ইনফিনিটি কোনটা, আমাদের आंसर হবে এই খ নাম্বারটা। আমরা নেক্সট যে ম্যাথটা দেখব এটা কিন্তু খুব দারুণ একটা ম্যাথ। তো এই ম্যাথটা পারার জন্য, এটা লগের ম্যাথ, এই ম্যাথটা পারার জন্য কিন্তু লগের একেবারে ডিটেলস জানা থাকা লাগবে। এখন লগ কিন্তু পুরো চ্যাপ্টারটা তোমরা 19 পড়ে আসছো, বাট একেবারে ডিপে ইন ডিটেলস তো সবাই পড়ে নাই, তো আমি একটু ডিটেলস পড়ার চেষ্টা করি লগের। তো লগের ক্যারেক্টারিস্টিকটা আসলে কি, লগে একটা বেস থাকে এবং আরেকটা সংখ্যা থাকে। হ্যাঁ, তো আমরা যে কোনো কিছুকে লগ করতে চাই এটা আসলে কি মিন করে একটু খেয়াল করে দেখো। আমরা যে ভূমিকম্প যে আমরা অনেক সময় শুনি যে জাপানে 8.8 মাত্রার হয়েছে, তারপরে হচ্ছে বাংলাদেশে 5.5 মাত্রা হয়েছে, এগুলা কিন্তু খুব সুন্দর সুন্দর ছোট ছোট সংখ্যা, কিন্তু অ্যাকচুয়ালি রিক্টার স্কেলের সংখ্যাগুলো কিন্তু এরকম না। মানে অ্যাকচুয়ালি যে এই ভাইব্রেটের ফলে যে ভ্যালুগুলো আমরা দেখাই, ডিভাইসের ভ্যালুগুলো দেখাই, এগুলো কিন্তু খুব বড় বড় সংখ্যা হয়। হ্যাঁ, এগুলো সংখ্যাগুলো এরকম টাইপের হয় 1,88,570। এখন মনে করো যে আগামীকালকে পত্রিকা আসলো যে জাপানে 1,65,570 মাত্রার একটি ভূমিকম্প হয়েছে, এত বড় সংখ্যা কয়জন মনে রাখতে পারবে। তো এটার জন্য কি করা হলো যে একটা লগারিদমটা অ্যাপ্লাই করা হলো, এর ফলে যে কোনো কিছুকে লগ করলে অনেক বড় একটা সংখ্যা কিন্তু ছোট হয়ে যায়। যেমন আমরা যদি লগ করি 10 বেস যদি 1 কোটি থাকে,
যদি 1 কোটি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটা কিন্তু ইজিলি এটাকে কি লিখতে পারি 1 2 3 4 5 6 7 এটাকে আমরা 7 বলতে পারি। এরকম log 10 বেস যদি থাকে তাহলে 10 টু দি পাওয়ার 7 হলে आंसर হবে 7। এরকম 1 কোটিকে কিন্তু আমরা ইজিলি 7 লিখতে পারতেছি। ওকে, এখন যদি এখানে 1,65,700 সামথিং যদি কিছু একটা থাকে এটা কি হবে 7 পয়েন্ট সামথিং, খুব ছোট একটা সংখ্যা হবে যেটা আমরা ইজিলি যে কোনো জায়গায় প্রকাশ করতে পারি। তার মানে লগটা আসলে কেন ব্যবহার করা হয় যে কোনো একটা বড় একটা সংখ্যাকে ইজিলি ছোট করে প্রকাশ করার জন্য। একই রকম ভাবে পিএইচ স্কেলও তোমরা কেমিস্ট্রিতে শিখছো যে -log h+, হ্যাঁ এখানে পিএইচ স্কেলও কিন্তু খুব বড় বড় ভ্যালুগুলো দেখায় অথবা খুব ছোট ছোট ভ্যালুগুলো দেখায়। তো এরকম ক্ষেত্রে আমরা কি লগ ব্যবহার করে খুব সুন্দর একটা মান আনতে পারি। তো এইখানে লগের ক্ষেত্রে এটা জাস্ট আমি বুঝলাম যে লগের কাজটুকু। 19 আমরা শিখছিলাম যে log a বেস b গুলো যদি x হয় তাহলে a টু দা পাওয়ার x b। এখন আমরা একটু অ্যানালিসিস করার চেষ্টা করব কারণ আমাদের ডোমেইন লাগবে। তো খেয়াল করা যাক এখানে a এর কি কি মান হতে পারে। এর কিন্তু এখানে যে কোনো মানই হতে পারে, কিন্তু যদি 0 এবং 1 হয় এখানটাতে কি কি ঘটনা ঘটতে পারে তো আমরা একটু চেক করি। a এর মান যদি 0 হয় তাহলে x এর আমি x এর মান যাই হোক না কেন আমাদের কিন্তু b এর মানটা কি হচ্ছে 0 হচ্ছে। কোনো কিছু 0 কে পাওয়ার করলে কি হয় 0ই তো হয়, তাই না? তার মানে b এর মান কিন্তু আমাদের অলরেডি 0 হবে। তো যখন a = 0 x এর মান যা ইচ্ছেই হোক না কেন b = কিন্তু 0 হবে। ওকে, এখন x কিন্তু এখানে ডিফাইন্ড হলো না, x এখানে ডিফাইন্ড হলো না। নেক্সট আমরা আসি যদি a এর মান নেগেটিভ হয় তখন কি ঘটনা ঘটতে পারে আর পজিটিভ হলে কি ঘটনা ঘটতে পারে। তো এর মান নেগেটিভ আমরা যে কোনো কিছু একটা বসাই, সাপোজ এর মান নেগেটিভ, সাপোজ -2 বসালাম, হ্যাঁ তাহলে x এর মান ধরা যাক হচ্ছে 2, তাহলে b এর মান তখন কত হবে -2 হোল স্কয়ার কত হবে 4 হবে। ওকে, এখন আমরা যদি a এর মান -2 না বসাই যদি আমরা +2 বসাই তখন কি হবে দেখা যাক x যদি 2 হয় তখন b এর মান কত 4 হচ্ছে। এখন তো এখানে প্রবলেম ক্রিয়েট হয়ে গেল। প্রবলেমটা কি আমাদের x এর মান সেম b এর মান সেম কিন্তু a এর মান তো সেম না। এটা কি পসিবল নাকি যে x সেম b সেম a সেম a তো সেম হবে, তাই না? তো এই প্রবলেমটা জন্য তুমি যখন ক্যালকুলেটরের লগ ভিত্তিটা যখন নেগেটিভ দিবা তখন দেখবে কি যে এটা কিন্তু আমাদের আনডিফাইন্ড দেখাবে, ক্যালকুলেটরে এরর দেখাবে। তো তাহলে আমরা কি বলতে পারতাছি এর মধ্যে আমরা কি ডিসিশন নিতে পারছি যে ভিত্তিটা লগের ভিত্তিটা কি হতে পারে। লগের ভিত্তিটা কিন্তু 0 হতে পারে না, একটু আগে বলছি 0 হলে x কিন্তু আনডিফাইন্ড হয়ে যায়, x তো আমরা নির্ণয় করতে পারবো না, b তো সবসময় 0 হবে, মানে x এর মান আমরা বলতে পারবো না 1 হবে নাকি 2 হবে নাকি 3 হবে যে কোনো কিছু হতে পারে। নেক্সট কাজ হলো যদি আমরা নেগেটিভ বসাই তারপর লগে যদি আমরা ভিত্তিটা যদি নেগেটিভ দেই তারপরে দেখবা কিন্তু কোনো आंसर বের হবে না। তারপর ব্যাপারটা কি দাঁড়ালো আমরা ডিসিশন আসতে পারতেছি যে 0 হতে পারবে না, হ্যাঁ 0 চেয়ে বড়গুলো হতে পারবে। আবার হচ্ছে যদি 1 হয় এর মান যদি 1 হয় তাহলে কি ঘটনা ঘটে আরেকটা চেক করা বাকি রয়ে গেল। যদি এর মান 1 হয় সাপোজ a = 1 তাহলে x এর মান তুমি যাই বসাও না কেন সবসময় b এর মান কিন্তু 1ই হবে। তো খেয়াল করে দেখো এইটা আর এটা কিন্তু মিলে যাচ্ছে। কিভাবে মিলে যাচ্ছে a এর মান যদি 1 হয় b এর মান কিন্তু 1, আগে যখন a এর মান 0 ছিল তখন b এর মান 0 ছিল, x তখন আনডিফাইন্ড ছিল, হ্যাঁ x এর মান কত আমরা সেটা জানি না। এখানেও সেম x এর মান কত আমরা জানি না, যা ইচ্ছা হতে পারে। আমি যদি এর মান 1 বসাই এখানে হোল টু দ্য পাওয়ার যদি 1 বসাই তাও b এর মান 1 হবে, 2 বসালেও 1 হবে, 3 বসালেও 1 হবে, তাহলে x এর মান কই x এর মান তো আমরা জানি না। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটাও আনডিফাইন্ড এটাও আনডিফাইন্ড। ওকে, তার মানে এর মান কিন্তু 1ও হওয়া যাবে না। সো তাহলে আমরা ডিসিশনটা একটু ম্যাথমেটিক ওয়েতে আমরা লিখি, এটা তোমরা মনে রেখো, এটা সবসময় কাজে লাগবে। যে এই কন্ডিশনটার ক্ষেত্রে কন্ডিশন হলো যে a not is equal to 1, এটা একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা হলো যে a এর মান কিন্তু 0 এর চেয়ে বড় হতে হবে। ওকে, তা আমাদের এই লগের বেস দিয়ে কাজ করা শেষ। এখন নেক্সট যেটা শিখবো সেটা হলো যাকে লগ করব সেইটার চেহারা কিরকম হবে, সেটার ডোমেইনটা কিরকম হবে সেটা আমরা একটু চেক করি। b এর ক্ষেত্রে কি ছিল একটু আগে আমরা কি লিখছি e টু দ্য পাওয়ার x = b। এই b এর ভ্যালুটা কিরকম হতে পারে সেটা একবার দেখি। তো আমরা এর মান কিন্তু নেগেটিভ বসাতে পারতেছি না, নাম্বার 1 কথা এর মান কিন্তু কোনো নেগেটিভ বসাতে পারতেছি না। আর x কিন্তু পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। তো x এর মান যদি পজিটিভ অথবা নেগেটিভ হয় তার মানে b এর ক্ষেত্রে চেহারাটা কিরকম হতে পারে যে সাপোজ a = ধরা যাক 2 আর x = -2। ওকে, তাহলে b এর মান কত হয় a = 2 হয় x যদি -2 হয় তাহলে 2 হোল টু দ্য পাওয়ার -2 2 হোল টু দ্য পাওয়ার -2, এটা মানে কি 1/2 স্কয়ার। তো কত আসলো 1/4 আসলো। খেয়াল করে দেখো এখানে x এর মান কিন্তু নেগেটিভ কিন্তু আমাদের b এর মান কিন্তু নেগেটিভ আসে নাই, b এর মান কিন্তু পজিটিভই আসছে। হ্যাঁ, তো তারপর আমরা বলতে পারি b এর মান পজিটিভ 1/4, এটা একটা কন্ডিশন হলো। এখন একটা কন্ডিশন দেখলে তো হবে না, আরো কিছু কন্ডিশন দেখি।
আমাদের আগের অ্যানালাইসিস অনুযায়ী যদি আমি এর মান যদি +3 বসাই, x এর মান যদি -3 বসাই, তারপরে কি হবে 1/3 কিউব হবে 1/27। তার মানে তুমি x এর মান নেগেটিভ হলেও b এর মান কিন্তু নেগেটিভ হচ্ছে না। x হচ্ছে পাওয়ার, কোনো কিছু পাওয়ার নেগেটিভ হওয়া মানে কিন্তু সংখ্যা নেগেটিভ হয়ে যাবে না। কোনো কিছুর পাওয়ার নেগেটিভ হওয়া মানে কিন্তু সংখ্যা নেগেটিভ হয়ে যাবে না। কোনো কিছুর পাওয়ার নেগেটিভ হওয়া মানে কি ওটা 1/হোল ওটা হয়ে যাবে। এখন 1/হোল একটা পজিটিভ নাম্বার, তো সবসময় তো পজিটিভ নাম্বারই হবে। তাহলে আমরা ব্যাপারটা কি, আমরা একটা ডিসিশন কি দাঁড়ালাম যে এখানে বি এর ভ্যালু কিন্তু সবসময় পজিটিভ হবে। ওকে, মানে জিরো কিন্তু হবে না, জিরো কিন্তু হবে না, এটা সবসময় পজিটিভ হবে। খেয়াল করে দেখো জিরো কেন হবে না, বি এর মান কখন জিরো হতে পারে, ওই যে একটু আমি যে মুছে ফেলছি, একটু একটা কন্ডিশন ছিল যে যখন a = 0 হয় তখন b = 0 হয় আর x থাকে আনডিফাইন্ড, ওই শর্ত তো পুরোটাই বাদ চলে গেল। তার মানে বি এর মান জিরো হওয়া পসিবল না। তার মানে আমাদের সবসময় বলতে পারি যে বি এর মান জিরোর চাইতে বড় হবে। ওকে, তো এইটা তাহলে একটাই কন্ডিশন যে বি এর মান জিরোর চাইতে বড় হবে। এই দুইটা কন্ডিশন মনে রাখো, মুখস্থ করা দরকার নেই, জাস্ট মনে রাখো পুরো অ্যানালিসিসটা। এখন আমরা এটা ইজিলি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এটা সলভ করতে পারবো। তো দেখা যাক, এই কন্ডিশনটা আমি রাখি, বাকিগুলো আমি ফেলি। তো এই কন্ডিশন অনুযায়ী আমাদের যে ভিত্তিটা, হ্যাঁ, এই x+1, এই যে এটাই তো আমাদের a ছিল, এটা আমাদের a ছিল, তাহলে আমরা কি বলতে পারি x+1টা কি হতে পারবে না, 1 হতে পারবে না। প্রথম কন্ডিশনে অ্যাপ্লাই করলাম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x ≠ 0। এটা একটা আনসার, এটা একটা রাখলাম। তারপর আরেকটা কন্ডিশন হলো a > 0। a > 0 মানে কি x+1 এর মান 0 এর চেয়ে বড় হতে হবে। তাহলে আমরা বলতে পারি x এর মান -1 এর চেয়ে বড় হতে হবে। ওকে, তো এটা আমরা এই কন্ডিশন নিয়ে আমরা এটা পেলাম। নেক্সট কন্ডিশনে চলে যাই, b > 0। b মানে কি 2x+1, মানে 2x+1টা কত হতে হবে, 0 এর চেয়ে বড় হতে হবে। তো 0 এর চেয়ে বড় হওয়া মানে কি x > হতে হবে। এখন এই তিনটা কন্ডিশনকে একটা কন্ডিশন বানায়া রাখতে হবে। তো এটা বানানো খুব সবচেয়ে ইজি হলো সংখ্যা রেখা। তোমরা যা করবা ডোমেইন রেঞ্জ সবকিছু সংখ্যা রেখা করার চেষ্টা করবা, খুব তাড়াতাড়ি হবে। তো আমরা একটু চেক করি যে এটা সংখ্যা রেখা কিভাবে আমরা আনতে পারি। তো সংখ্যা রেখাটা যদি আঁকি, সবার প্রথমে হলো 0, x এর মান 0 হবে না। আমরা জানি কোনো কিছু না হবে মানে কি জাস্ট বলা দেওয়া, হ্যাঁ। তারপর আমাদের কি কি লাগবে, -1 লাগবে, -1/2 লাগবে। আমি এখানে লিখে নেই, এটা হচ্ছে মনে করো -1/2, এটা মনে করো -1। এখন x এর মান -1/2 এর চেয়ে বড় হবে। x এর মান -1/2 চেয়ে বড় হবে, -1/2 কিন্তু হবে না, -1/2 এর চেয়ে বড় হবে। তাইলে -1/2 একটা গোলা করলাম, -1/2 এর চেয়ে বড় গোলা, 0 কিন্তু আবার হবে না, এই যে পুরাটা। ওকে, এই পুরোটা আনসার। এখন কথা হলো আমি এটা নিয়ে কাজ করা শেষ, এটা নিয়ে কাজ করা শেষ, এটা তোরা কি আছে, x এর মান আবার -1 এর চেয়ে বড় হবে। এখন -1 মানে কি, এই যে এটা, তাহলে এখানে আমি গোলা দিলাম, এটার চেয়ে বড় হবে, এটার চেয়ে বড় হবে। এখন আমাদের তিনটা কন্ডিশনই স্যাটিসফাই করে এরকম পার্ট কতটুকু, তিনটা কন্ডিশনই স্যাটিসফাই করে এরকমগুলো খোঁজা লাগবে। খেয়াল করে দেখো আমাদের টোটাল পার্ট দাঁড়ালো যে এতটুকু, -1 থেকে -1/2 পর্যন্ত এই যে দাগটুকু, এটা কেন আনসার হবে কিনা খেয়াল করা যাক। এই পার্টটুকু কিন্তু ও স্যাটিসফাই করতেছে না, ও স্যাটিসফাই করতেছে, ও স্যাটিসফাই করতেছে, বাট ও কিন্তু স্যাটিসফাই করতেছে না। কারণ কি x এর মান -1/2 এর চেয়ে বড় হতে হবে, কিন্তু আমাদের তো -1/2 এর চেয়ে বড় না, এগুলো তো -1/2 এর চেয়ে ছোটগুলো। সো এই পার্টটুকু বাদ যাবে। আমি এখন যে এতক্ষণ একটু আগে যেটা আঁকলাম সেটা হলো তিনটা আলাদা আলাদা ভাবে জাস্ট খালি সংখ্যা রেখা বসালাম। এখন আমি কি করব, তিনটা একীভূত করব। তো এই পার্টটুকু আমাদের মেইন আনসার হবে না, কেন, -1/2 এর চেয়ে বড় হতে হবে। তো এবার দেখি এখানে যতটুকু আমি লেখা রাখছি এতটুকু আনসার হয় কিনা। তো এখানে কি -1/2 এর চেয়ে আমি যতটুকু গাঢ় করে রাখছি, -1/2 এর চেয়ে বড়, আবার 0 এর চেয়েও বড়। হ্যাঁ, এই কন্ডিশনটা আমি যতটুকু গাঢ় করেছি তিনটা কন্ডিশনে ফুলফিল করে। যেমন -1/2 এর চেয়ে বড় কি 0, x এর মধ্যে 0 না, এতটুকু তো x এর কোনো 0 নাই, এখানেও x এর কোনো 0 নাই, সো এটা আনসার। আবার x এর মান -1 এর চেয়ে বড়, হ্যাঁ, এতটুকু তো -1 এর চেয়ে বড়, এটাও আনসার। আবার x এর -1/2 এর চেয়ে বড়, পুরোটা তো -1/2 এর চেয়ে বড়, এটাও আনসার। সো আমি এখন যতটুকু একা রাখছি সেটা আমাদের আনসার। এটা এখন জাস্ট ম্যাথমেটিক্যালি আমাদের দেখাতে হবে। তো ম্যাথমেটিক্যালি কিভাবে দেখাতে পারি, -1/2 এর চেয়ে বড়, -1/2 কিন্তু আনসার না, হ্যাঁ, -1/2 আনসার না, -1/2 এর চেয়ে বড়, বড় এটা কততে গিয়ে শেষ হবে, 0 তে গিয়ে শেষ হবে এই পার্টটুকু। 0 কিন্তু আবার আনসার না, এর জন্য 0 তে আমরা এই ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর ইউনিয়ন চিহ্ন দিব। এখন 0 কিন্তু আনসার না, এর জন্য 0 দিব, কিন্তু এটা ইনফিনিটি পর্যন্ত যাবে, এখানে ইনফিনিটি দিব। এখন খুঁজো আনসার কোনটা হয়, -1/2 থেকে 0 ইউনিয়ন 0 থেকে ইনফিনিটি। এটা অনেক দারুণ একটা ম্যাথ ছিল। ইচ্ছা করলে শুধু এরকম না, এটা তো অনেক ক্রিটিক্যাল আরো ম্যাথ বানানো যায়, মানে দেখতে মনে হবে ক্রিটিক্যাল, বাট তুমি যদি, আমি এতক্ষণ যা বুঝালাম যে লগের একবার বেসিক থেকে যদি তোমাদের ক্লিয়ার থাকে, এটা ক্রিটিক্যাল মনে হবে না, এটা জাস্ট 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। কুয়েট 17-18 সালে যে আসছেন যে ম্যাথটা, এটা আমরা একটু দেখি। প্রশ্নটা হলো f(x) = tan inverse x, g(y) = sin y, আর h of z = 1 - z / 1 + z। আমাদেরকে এটা বের করতে বলছেন। এখন খেয়াল করো এরকম ম্যাথগুলো আমরা কিভাবে করব। আগে ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করি, এই যে tan 30, তো tan 30টা আমরা বসাবো কোথায়, f o h এ। এখন f o h মানে কি সেটা আমরা আরেকবার একটু বোঝার চেষ্টা করি।
এফ ও এইচ টেন 30, এটা মানে হলো এফ অফ এইচ অফ টেন 30। ওকে, এফ অফ এইচ অফ টেন 30। তাহলে আগে আমাদের এইচ অফ টেন 30 লাগবে। তো আমরা শুরু করি। এইচ অফ টেন 30 সমান সমান এইচ কোথায়, এই যে এখানটাতে, মানে জেড এর জায়গায় যেখানে যেখানে জেড পাবো সেখানে সেখানে টেন 30 বসাবো। ওকে, তো তোমরা সবাই টেন 30 মান মুখস্থ পারো, 1/√3 এটা বসাই দিও। নেক্সট সিম্পল ক্যালকুলেশন, লসাগু করে তাহলে এটা কত আসলো, √3 - 1 ডিভাইডেড বাই √3 + 1। এখন এই পুরো ভ্যালুটা আমরা কোথায় বসাবো, এফ এ বসাবো। যদি আমরা এফ এ বসাই কি হবে, এফ এ একটু যেটা বের করেছিলাম ওটা বের হবে, ওটা বসবে এই যে এফ এ বসবে tan ইনভার্সের জায়গায়। তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের যা বের হয়েছিল সেটা লিখি, এফ এখানে ভেরিয়েবল x, x এর জায়গায় এটা বসবো। এখন এটা তোমরা দুইভাবে করতে পারো, এটা কুয়েটে আসছে, কুয়েটে কিন্তু হচ্ছে ক্যালকুলেটর অ্যালাউড। তো তুমি এটা ডিরেক্টলি ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর বসাও, দেখবা tan ইনভার্স √3 - 1 ডিভাইডেড বাই √3 + 1 এই ভ্যালুটা তুমি ক্যালকুলেটর বসায় দেখো, তো দেখবা যে এটা 15 ডিগ্রি আসবে। এখন তোমরা বলতে পারো না ভাই আমি ক্যালকুলেটর ছাড়া করব, তো ক্যালকুলেটর ছাড়াটা করা পসিবল, বাট একটু টাইম লাগবে। তো খেয়াল করে দেখো এটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে পারি। তো আমরা একটু রাফ করি, এইটাকে যদি আমরা মনে মনে কিছু একটা ধরে নিই, লাইক সাপোজ আমি জেড ধরে নিলাম, তাহলে এটাকে কি লেখা যায়, tan z, tan ইনভার্স কি পাশে নিয়ে যাও, tan z, তাহলে এটা হয়। তো এটা খেয়াল করে দেখো এটা ভগ্নাংশ আকারে আছে। এখন √3, tan কত মান √3, আমরা জানি tan 16 মান √3, আর tan কত মান 1, tan 45 ডিগ্রি মান 1। ওকে, তারপরে নিচের এটাকে কি লেখা যায়, এই 1টাকে নিশ্চয় আমি আগে লিখতে পারি, অথবা আমি একটু সাইজ করে নিই, এখানে √3 - 1 ডিভাইডেড বাই 1 + √3 এইভাবে লিখতে পারি। এই 1টা আমি এই 1টা লিখলাম, তারপর প্লাস দিলাম। √3 কে আমি এইভাবে লিখতে পারি, tan 60 ইনটু tan 45। তো খেয়াল করে দেখো আমার তো সব ঠিক আছে, আমি √3 জায়গায় tan 60 লিখলাম, 1 এর জায়গায় tan 45 লিখলাম, এই 1টাকে আগে লিখলাম, প্লাস √3 জায়গায় tan 60 লিখলাম আর tan 45 মানে তো 1, তার মানে সব ঠিক আছে। এখন বলতে পারো ভাইয়া এটা কেন এরকম করলেন, এটা হচ্ছে আমি একটা সূত্র অ্যাপ্লাই করার জন্য এটা করতেছি। হ্যাঁ, তো সূত্রটা আসলে কি, চলো আমরা একবার দেখি। tan x - y সূত্র, tan x - tan y ডিভাইডেড বাই 1 + tan x tan y। খেয়াল করে দেখো এখানে সামনে একটা 1 আছে, দ্যাটস ওয়ে আমি এই 1টাকে সামনে আনছিলাম। আর এই সূত্রটা অ্যাপ্লাইয়ের জন্য tan x tan y এটা হওয়ার জন্য আমি ইচ্ছা করে tan 45 নিয়ে আসলাম। tan 45 মান তো 1, এখানে √3 ছিল, তো √3 সাথে তো 1 গুণ আকারে লেখাই যায়। হ্যাঁ, তার মানে এটা আমাদের হুবহু সূত্রটা পড়ে গেল। এটাকে আমরা কি লিখতে পারি, tan 60 - 45, এই যে x - y, এটাকে tan 15 ডিগ্রি বলতে পারি। হ্যাঁ, এটাই তো ছিল আমাদের tan z, তাহলে z এর মান কত, 15 ডিগ্রি বের হয়ে গেল। এটাকে আমরা লিখতে পারি 15 ডিগ্রি। এভাবে তোমরা ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারো। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু কোনো ক্যালকুলেটর নিতে দেয় না, তো যদি এটা ঢাকা ইউনিভার্সিটি এসে পড়ে তোমাকে কিন্তু এভাবে হাতে খুব দ্রুত ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, কুয়েটে তো তুমি ক্যালকুলেটর নিতে পারবা, এত কিছু করা লাগবে না, ডিরেক্টলি ক্যালকুলেটর বসাবা। আর যে সকল ভার্সিটিতে ক্যালকুলেটর নিতে দেয় না সেগুলো তোমাদেরকে এভাবে হাতে করা লাগবে। ওকে, নেক্সট আমরা যে কাজ করব, আমাদের এই পুরোটা বের করা শেষ, এটা জি এর মধ্যে বসিয়ে দিব। হ্যাঁ, জি কত, 15 ডিগ্রি, জিতে যে ভেরিয়েবল হবে এটা 15 ডিগ্রি। তো জিতে এই দেখো জি অফ ওয়াই, তাহলে এখানে কি লিখতে পারি, ওয়াই জায়গায় 15 ডিগ্রি হবে, সমান সমান sin 15 ডিগ্রি। এতে হয়ে গেল, এটাই হবে আনসার, আনসার হবে sin 15 ডিগ্রি। তো রুয়েটের ম্যাথটা কিন্তু খুব একটা কঠিন না, এটা অনেকে নিজেরা প্র্যাকটিস করলে পারবা। তো এটা ডোমেন রেঞ্জ চাইছে √9 - x²। তো আমরা জানি ডোমেন হচ্ছে এখানে যা যা বসাতে পারি, তাহলে আমরা রুটের মধ্যে সম্পর্ক তো জানি যে 9 - x² > 0, রুটের ভিতরে যেটা থাকে > 0 বা 9 হবে > x² or x² <= 9। এখন এটা সংখ্যা রেখা প্লট করতে হবে। এটা কিন্তু খুবই ইজি। সংখ্যা যদি আমরা দেখতে যাই, যে আমি মোটামুটি কিছু ভ্যালু বসাবো, এখানে -∞, +∞, আর এখানে 0। তো আমরা যদি x এর মান যদি -3 এর চেয়ে ছোট যদি কিছু বসাই, লাইক -4 যদি বসাই, তাহলে কি হবে, -4 কি স্কয়ার করলে 16 হয়ে যাবে, কিন্তু 16 তো নয়, ছোট না।
এরকম আমরা -3 এর চেয়ে ছোট যাই বসে না কেন আমাদের প্রবলেম হবে, শর্ত মিলবে না। হ্যাঁ, -3 বসালে ঠিক আছে, -3 স্কয়ার করলে কত হয় 9 হয়, 9 তো সমান হয়েছে। এরকম তুমি -3 এর চেয়ে বড় বসাও। তো আমাদের প্রবলেম কোথা থেকে হচ্ছে না, চলো আমরা দেখি। যদি আমি -3 এর চেয়ে ছোট বসাই আমার কিন্তু আনসার মিলবে না, শর্ত মিলবে না। তো -3 এর চেয়ে বড় অথবা -3 অথবা -3 এর চেয়ে বড় বসালে কিন্তু আমার মিলবে। -3 বসালে যখন মিলে তবে এখানে বলে দিলাম। -3 এর চেয়ে বড় কিছু বসাও, -2 বসাও, কত হবে -2 হোল স্কয়ার 4, 4 তো 9 এর চেয়ে ছোট, ঠিক আছে। 0 বসাও, মিলবে, 0 কে স্কয়ার করলে 0, 9 এর চেয়ে ছোট। তুমি 3 বসাও তাও মিলবে, বাট 3 এর চেয়ে বড়গুলো মিলবে না। লাইক তুমি 4 বসাও 16 হয়ে যাবে, তো এটা তো 9 এর চেয়ে ছোট হলো না। তার মানে আমাদের 3 পর্যন্ত সবকটা আনসার মিলতেছে, তার মানে আমাদের সংখ্যা রেখে আনসারটা হবে এই এতটুকু। তার মানে এই এতটুকুর জন্য সংখ্যা রেখে আমরা কি লিখতে পারি যে ডোমেইন সমান সমান -3 থেকে 3 পর্যন্ত। তো এই ব্র্যাকেট কেন দিবে এটা তোমরা তো জানোই, যে -3 থেকে শুরু, -3 এবং 3 পর্যন্ত শেষ এই। এখন আমরা যদি রেঞ্জ বের করতে যাই ওই y দিয়ে করে ফেলবা। খেয়াল করো এটা তাহলে বিপরীত ফাংশনটা কি হবে, f ইনভার্স x সমান √9 - x²। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া এটা তো ম্যাথ করার দরকার নেই, এটা তো আমাদের পুরো মেইন ফাংশনের সাথে মিলে গেল। তো মেইন ফাংশনের সাথে যদি মিলে যায়, আমরা তো জানি বিপরীত ফাংশনের ডোমেইন, মেইন ফাংশনের রেঞ্জ। আমি কিন্তু এই কথাটা যখন বলছিলাম ফার্স্ট লেকচারে তখন সাধারণত ওয়ার্ডটা কিন্তু উচ্চারণ করছিলাম, সাধারণত বিপরীত ফাংশনের ডোমেইন, মেইন ফাংশনের রেঞ্জ। এখন সাধারণত কথাটা এই অঙ্কের জন্য প্রযোজ্য। কেন একটু খেয়াল করে দেখো, তোমরা বলতে পারো যে এইটার ডোমেইন তো ওইটার রেঞ্জ, তাহলে এটার ডোমেইন আমরা বের করি। এটার ডোমেইন কি হবে, এটার ডোমেইন হবে -3 থেকে 3 পর্যন্ত। হ্যাঁ, এখন এইটার ডোমেইন কিন্তু -3 থেকে 3 পর্যন্ত রাইট, বাট এটার রেঞ্জ কিন্তু -3 থেকে 3 পর্যন্ত রাইট না। কেন রাইট না, চলো আমরা একটু ব্যাখ্যা করি। এই ফাংশনের ডোমেইন -3 থেকে 3 এটা রাইট, বাট এই ফাংশনের রেঞ্জ -3 থেকে 3 এটা রাইট না। কিন্তু রুলটা তো এটাও ছিল যে বিপরীত ফাংশনের ডোমেইন, মেইন ফাংশনের রেঞ্জ। তো খেয়াল করে দেখো রেঞ্জ মানে কি অ্যাকচুয়ালি। আমরা শুধুমাত্র বিপরীত ফাংশন ডোমেইন বের করে এটা ডিরেক্টলি মেইন ফাংশন রেঞ্জ ডিরেক্টলি বলা উচিত না, মাঝে মধ্যে একটু চেক করে নিবা। চেক করে নিবা, কেন নিবা, এই বিশেষ করে রুটওয়ালা যেগুলো থাকবে সেগুলো চেক করে নিবা, বাকিগুলো চেক করার প্রয়োজন নাই আশা করি। এই রুটওয়ালাগুলো চেক করে নিবা। কেন, তুমি যদি x এর ভ্যালু তুমি বলতেছো যে হ্যাঁ এটার ডোমেইন তো -3 থেকে 3, তার মানে মেইন ফাংশন রেঞ্জ এইটা, তার মানে কি মেইন ফাংশনে আমরা -3 পেতে পারি। রেঞ্জ মানে কি, আউটপুটগুলো, y হচ্ছে আউটপুট, x হচ্ছে ইনপুট। তো y এর মান তো তার মানে আমরা -3 পেতে পারি। -3 কিন্তু y পাওয়া পসিবল না, কেননা রুটের ভিতর আমরা কোনো ক্যালকুলেশন করার পর যেটা পাই এটা হচ্ছে পজিটিভ নাম্বার। হ্যাঁ, এখানে y এর ভ্যালু কিন্তু নেগেটিভ হতে পারবে না। x এর ভ্যালু পজিটিভ নেগেটিভ হতে পারে, বাট y এর ভ্যালু কিন্তু সবসময় পজিটিভ হবে। কারণ ব্যাপারটা কি দাঁড়াইলো, এখানে y এর মান তো -2 হওয়া পসিবল না, y এর মান নেগেটিভ কিছুই হবে না। তার মানে y এর মানগুলো কি হবে, 0 হতে পারে, পজিটিভ হতে পারে। তো খেয়াল করে দেখো এটা আমরা অলরেডি বের করেছি -3 থেকে 3, নেগেটিভগুলো বাদ দিতে হবে। আর নেগেটিভগুলো বাদ কি, 0 এর চেয়ে ছোট যেগুলো আছে সেগুলো y এর মান হতে পারে না। কেন পারে না, এটা আমরা রুট করতেছি। এখানে x এর মান যদি আমি -3 বসাই, x এর মান যদি আমি -3 বসাই, তার মানে কি হয় 9 -3 হোল স্কয়ার। হ্যাঁ, কত হবে, 0 হবে। তো আমরা হচ্ছে বিপরীত ফাংশন দিয়ে বের করা ছাড়াও আরেকভাবে কিন্তু বের করা যায়, সেটা হলো ডোমেইন বসিয়ে। হ্যাঁ, আমাদের একটু আগে বের হয়েছিল যে এইটা মেইন যে ফাংশনটা এটা ডোমেইন আমাদের বের হয়েছিল -3 থেকে 3। তো ডোমেইন যদি আমি বসাই যে -3 হচ্ছে লোয়েস্ট ভ্যালু, যদি এটা আমি বসাই তার মানে f অফ x এর মান কত হয়, x -3 হলে f অফ x এর ভ্যালুটা আসে কত, 0। ওকে, এখন x যদি ম্যাক্সিমাম বসাই তাহলে কত হয়, f অফ x সমান 0। এখন তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে হ্যাঁ আমি মিনিমামও বসালেও 0, ম্যাক্সিমাম বসালেও 0। হ্যাঁ, তার মানে ব্যাপারটা কি, এই f অফ x এর মান কখনো 0 এর চেয়ে নিচে আমরা পাচ্ছি না। তুমি অন্য একটা ভ্যালু বসাও, x এর ভ্যালু 0 বসাও, x এর ভ্যালু 0 হলে f অফ x এর মান আবার ম্যাক্সিমাম হবে। ম্যাক্সিমাম মানে কি, এই পার্ট যদি 0 হয়ে যায় তাহলে f অফ x এর মানই তো ম্যাক্সিমাম। তো √9 3 হবে, এইটাই f অফ x এর ম্যাক্সিমাম ভ্যালু। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারতেছি এটার রেঞ্জ হবে মিনিমাম ভ্যালু 0 এবং ম্যাক্সিমাম ভ্যালু 3। এই ম্যাথটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাথ। এখানে একটা ফাংশন দিছে, কিন্তু কিভাবে দিছে একটু ভালো খেয়াল করো, অন্যান্য ম্যাথের মতো না। 2 * f of x + 3 * f of -x। এখন এখানে
এফ অফ এক্সও দিছে আবার এফ অফ মাইনাস এক্সও দিছে, এখানে একটা এক্স এর ফাংশন আকারে দিল। কথা হলো এফ অফ এক্স বের করতে হবে। এটা বের করার জন্য খুব ভালো একটা টেকনিক আছে, সেটা হলো আমরা এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবো। তো আমরা চলো বসিয়ে দেখি কি হয়। যেখানে যেখানে এক্স পাবো সেখানে সেখানে মাইনাস এক্স বসাবো। এই সমীকরণটাকে আমরা 1 নং হিসাবে আগে দিয়ে রাখি। এই সমীকরণটাকে 1 নং দিলাম। এখন এই সমীকরণে x এর জায়গায় মাইনাস x বসাবো। তাহলে কি হবে 2f of minus x প্লাস 3f of x মাইনাস x এর হোল স্কয়ার মানে কি x স্কয়ার মাইনাস x সামনে আরেকটা মাইনাস, তাহলে কি হবে প্লাস x প্লাস 1। এখন খেয়াল করো এই দুটো ইকুয়েশন আমি চাইলে এখন সলভ করতে পারি। তো সলভ করার জন্য আগে একটু সাইজ করে নিলে ভালো হয়। এটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে কি হয় 3f of x প্লাস 2f of minus x সমান সমান x স্কয়ার প্লাস x প্লাস 1। এটাকে আমি 2 নং দিয়ে রাখলাম। এখন এই 1 নং আর এই 2 নং যদি আমরা সমাধান করি তাহলে f of x এর মান আমাদের বের হয়ে যাবে। তো কিভাবে বের হবে খেয়াল করো। এটা আমরা অপনয়ন অ্যাপ্লাই করতে পারি। আপাতত আমার মাঝেরটা লাগতেছে না, এটা আমি মুছে ফেলি। আমরা f of x বের করব, তাহলে f of minus x টা এলিমিনেট করতে হবে। এটা আমরা কিভাবে করব অপনয়ন, খুব সিম্পল। 1 নং কে 2 দ্বারা গুণ করবা এবং 2 নং কে 3 দ্বারা গুণ করবা। গুণ করলে এটা 6 হবে, এটা 6 হবে, এটা বিয়োগ করলে f of x এর ভ্যালুটা বের হয়ে যাবে। ওকে, তো তোমরা এটা নিজেরা করে নাও, f of x এর ভ্যালুটা বের করে নাও, এটাই শেষ। তো হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেন তো আসলে অনেকগুলো কোশ্চেন আসছে, সব তো আর বোর্ডে করে দেওয়া সম্ভব না। তো আমি হচ্ছে যত টাইপ আছে বুয়েট এবং সাসটা আমি হচ্ছে একটু প্রাধান্য দিলাম, কারণ হচ্ছে এই দুইটা মোটামুটি যদি তুমি সলভ করো তাহলে হচ্ছে রুয়েট কুয়েট চুয়েট এইগুলো মোটামুটি আশা করা যায় হবে। সাস্টের প্রশ্নের ধরনগুলো কিন্তু একটু ভিন্ন হয়। হ্যাঁ, তোমার প্রশ্নগুলো দেখছো খুব সুন্দর প্রশ্ন হয়, মানে অনেক কিছু চিন্তা করা লাগে। বুয়েটের প্রশ্ন ওইরকমই হয়, আর বইটা তো রিটেন আছে এর জন্য হচ্ছে আরেকটু ক্রিটিক্যাল হতে পারে। বাট সাস্টের প্রশ্নগুলো হচ্ছে তোমার হচ্ছে কয়েক সেকেন্ডের ভিতরে আনসার দেওয়া লাগবে, কিন্তু কথা হচ্ছে প্রশ্ন দেখে অনেক কঠিন মনে হবে, তোমাদেরকে হচ্ছে একটু ভাবা লাগবে বেশি। হ্যাঁ, আর রুয়েট কুয়েট চুয়েট ওগুলোর ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ওগুলার প্রিপারেশনের জন্য তোমাদের খুব প্র্যাকটিস করা লাগবে। আমি যে টাইপের ম্যাথগুলো দেখালাম ওই টাইপের ম্যাথগুলোই দেখো, রুয়েট কুয়েট চুয়েটে আসছে, একটু হতে পারে হালকা পাতলা একটু চেঞ্জ আছে। আমি ভিডিও শেষে হচ্ছে তোমাদেরকে কিছু প্রশ্ন দিয়ে দিব, নৈর্ভিত্তিক আকারে এগুলো দিয়ে দিব। তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে জানাও যে কোনটার কি অ্যান্সার। তো তার পরবর্তীতে আমি তোমাদের যদি ভুল থাকে আমি হচ্ছে এগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ফাংশন লেকচার এখানেই সমাপ্ত। তো সবাইকে ধন্যবাদ।